প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের 154 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমি তোমাদের 155 পৃষ্ঠায় যা রয়েছে তাই আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদের 155 পৃষ্ঠার মধ্যে কি আছে। দেখো, এখানে আছে বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। বীজগণিতীয় রাশি, পদ ও সহগ এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখো কি বলছে এখানে, সংখ্যার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছো। আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যার গল্পে তোমরা কি করছো, দুই বা ততোধিক অঙ্ক এবং সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তোমরা তৈরি করেছিলে। যেমন মনে করো এখানে আছে 3 যোগ, তারপর হচ্ছে প্রথম ব্র্যাকেট 4 গুণ 5, দ্বিতীয় প্রথম ব্র্যাকেট দিয়ে ক্লোজ মাইনাস বিয়োগ 6। দেখো এখানে আমরা কিন্তু ক্লাস ইয়েতে পড়ছিলাম, কি বলে, ক্লাস 5-এ আমরা এক ধরনের সরল অঙ্ক করছিলাম, যেটা নাকি এরকম দেখাচ্ছে, এরকম না, যেটা নাকি সরল অঙ্ক আমরা করেছিলাম ক্লাস 5-এ একই ধরনের। তারপর বলছে 100 বিয়োগ 25 যোগ 8 ভাগ 7 ইত্যাদি। এই সম্পর্কগুলো 3, 4, 5, 6, 100, 25, 8, 7 ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে। তাহলে দেখো এখানে বলছে কি যে তোমরা এই সংখ্যার যে গল্প আছে সে সংখ্যার গল্প থেকে আমরা জানি যে এক বা ততোধিক অঙ্ক কি করে সংখ্যা একত্রে করে অসংখ্য গাণিতিক সম্পর্ক আমরা তৈরি করতে পারছি, যেটা নাকি এখানে তারা উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে যে এই যে গাণিতিক সম্পর্ক তৈরি হয়েছে। তারপর বলছে কি, দেখো আমি যদি তোমাদেরকে একটু বলাই, তারপর বলছে লক্ষ্য করে দেখো অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ দিয়ে কিন্তু গাণিতিক এই সংখ্যাগুলো কি করছে, তৈরি করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা কি তোমার চিহ্ন, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এখানে একটু পড়ি, এখানে কি বলছে দেখো যে একইভাবে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা বীজগাণিতিক রাশি নামে হিসাবে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করে কি করছি, আমরা গাণিতিক সম্পর্ক তৈরি করছি, ঠিক একইভাবে যদি আমরা এই জায়গাতে কি করি, বীজগণিতের কিছু চলক এবং ধ্রুবক বা প্রতীকের মাধ্যমে আমরা যদি এইভাবে তৈরি করি, তাহলে সেটাকে আমরা বীজগণিত নামে চিনতে পারি, বীজগণিত হিসাবে আমরা সেটাকে জানি। তারপর বলছি কি দেখো, একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীজগণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে পারে। দেখো এক বা একাধিক চলক থাকতে পারে, আর চলক কি সেটা আমি তোমাদেরকে গত পর্বতে বলেছি, এবং ধ্রুবক কি সেটা আমি তোমাদেরকে গত পর্বতে বলেছি। তো দেখো আমি আজকেও বলি, একাধিক চলক এখানে বলছে কি যে আমি তোমাদেরকে যদি একটু বোঝাই, মনে করো আমি লিখলাম 2x প্লাস 5z, আমি লিখলাম 2x প্লাস 5z। দেখো এ একটা রাশি, হ্যাঁ, এই রাশির মধ্যে কি আছে দেখো, চলক। আমি জানি যে চলক হচ্ছে x আর ধ্রুবক হচ্ছে 2, অর্থাৎ এ বি সি ডি, এরপরে এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি ছোট হাতের যে অক্ষরগুলো আছে এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে চলক। এই চলকটা হচ্ছে যে এক্স এখানে চলক, আর এখানে 2 হচ্ছে ধ্রুবক, এখানে 5 হচ্ছে ধ্রুবক, আর জেড হচ্ছে চলক। তো এখানে দেখো আমাদেরকে বলছে একাধিক চলক ব্যবহার করতে পারবো আমরা। তো দেখো এক জায়গাতে আমি যে লিখছিলাম যে 2x প্লাস 5z, এখানে কিন্তু দুইটা চলক আছে, x একটা চলক আর হচ্ছে z একটা চলক। তাহলে আমরা কিন্তু একাধিক চলক এখানে ব্যবহার করতে পেরেছি। বা আমরা তো এরকমই লিখতে পারি যে মনে করো আমি লিখবো 7x মাইনাস 5। দেখো এখানে কিন্তু একটা চলক আমি ব্যবহার করছি, এই জায়গাতে আমি শুধুমাত্র একটা চলক ব্যবহার করছি, অর্থাৎ এই চলকটা একটাও হতে পারে, একাধিকও হতে পারে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখে দিচ্ছি কি বলেছে। এবার দেখো নিচে দিকে আমরা যাই, তারা কিন্তু যেমন দিয়ে বলে দিছে, দেখো যে যেমন কি, এই যে দেখো এই জায়গাতে আমি তোদেরকে একটু দেখাই, যেমন দিয়ে তারা বলে দিছে, যেমন 2x প্লাস ওয়াই, এই যে 2x প্লাস ওয়াই এখানে একটা চলক আছে। তারপরে দেখো 3x প্লাস 2y, এখানে কিন্তু দুইটা চলক আছে। তারপর দেখো 5x মাইনাস 7y প্লাস জেড, এখানে কিন্তু তিনটা চলক আছে। দেখো x একটা চলক, y একটা চলক, জেড একটা চলক, জেড একটা চলক। তারপরে দেখো এই জায়গাতে এরপরটা দিয়ে আমরা যাই যে 8x ডিভিশন 12y মাইনাস 16y
ইন্টু 6z ইত্যাদি। দেখো এখানে কিন্তু কতটা চলক আছে, এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এখানে কিন্তু আবার ওয়াই একটা চলক, আবার এখানে জেড একটা চলক। দেখো ওয়াইটা কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা চলককে তুমি একাধিক বারও কি করতে পারবা, বীজগণিত রাশিতে ব্যবহার করতে পারবা। তো আমরা এবার চলে যাই আমাদের নিচে। নিচে কি বলছে দেখো, জোড়ায় কাজ। এখানে জোড়ায় কাজ বলছে কি, দেখো জোড়ায় কাজটা কি বলছে আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে জোড়ায় কাজটা বলা হয়েছে যে একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লিখো, তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। এখানে বলছে যে যে তোমরা কি করো, একাধিক চলক ব্যবহার করে, যেটা আমি উপরে করেছিলাম, যে একাধিক চলক ব্যবহার করে 10টি বীজগাণিতিক রাশি খাতায় লিখতে বলছে। লেখার পর পরস্পরের সাথে, অর্থাৎ দুইটা দল থাকবে, তার মধ্যে এক দল আরেক দলের কাছে তোমার খাতাটা অন্য দলের কাছে দিবা, অন্য দলের খাতাটা তুমি তোমরা দেখবা, দেখার পর দেখবা কারো ভুল ত্রুটি আছে কিনা। তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই জায়গাতে দেখো একটা সমাধান করে রেখেছি। তো চলো আমি একটু জুম করে তোমাদেরকে ব্যাপারটা দেখাই। দেখো একটু জুম করে ব্যাপারটা দেখাই তোমাদেরকে, যেহেতু আমার এটা এক সাইডে আমি চাচ্ছি কি তোমাদের মানে বইয়ের মধ্যে সমাধান করে দিতে চাচ্ছি, তাই আমি একটু সাইডে নিয়ে আসছি। আমি চাই না যে তোমাদের অন্য কোনো খাতার মধ্যে এটা তোমাকে আমি আলাদা জায়গাতে সমাধান করে দেখাই। যদি বইয়ের পাশে তোমাদেরকে সমাধান করে দেখাই দেয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি আর উপরে নিচে যাওয়া লাগবে না। দেখো এখানে বলছে জোড়ার প্রথম শিক্ষার্থী, তাহলে বোঝা গেল প্রথম শিক্ষার্থীর জোড়া হচ্ছে এটা, আর দ্বিতীয় শিক্ষার্থীর জোড়া হচ্ছে এটা। তো দেখো আমি প্রথম শিক্ষার্থীর মধ্যে আমি একটু দেখি, প্রথম শিক্ষার্থীরা কি কি লেখছে। এখানে লেখছে প্রথম শিক্ষার্থীরা যে 2x + y + z। দেখো এখানে কিন্তু তিনটা কি আছে, তিনটা চলক আছে, এক্স ওয়াই জেড তিনটা চলক রয়েছে, তাহলে এটা কিন্তু সঠিক। তারপর দেখো 2x/9 + 5y, দেখো এখানেও কিন্তু দুইটা চলক আছে, তাহলে এটাও কিন্তু সঠিক। তারপর বলছে 3x + 2y, এটা তো চলক রয়েছে, এটাও সঠিক। তারপর দেখো 4x + 9y + z, এটা তো চলক রয়েছে, এটা সঠিক। তারপর দেখো 3x + 1/4y, এটাও চলক রয়েছে, এটাও সঠিক। দেখো এটা কিন্তু সঠিক নয়, তার কারণ এটার মধ্যে কোনো চলক নেই, শুধুমাত্র 3 রয়েছে। তারপর দেখো এখানেও 5x + 1/3y + 9, এখানেও কিন্তু চলক রয়েছে, এটাও সঠিক। তারপর দেখো এই যে -10, এটা কিন্তু সঠিক নয়। তারপর দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে দেখো এবার দেখো 3x + 5y, এটাও কিন্তু সঠিক। তারপরে দেখো 9z + 4x, এটাও কিন্তু সঠিক। তারপরে দেখো এই জায়গাতে এবার আমরা জোড়ার দ্বিতীয় শিক্ষার্থীদেরটা দেখবো। তাহলে এখানে কিন্তু আমরা প্রথম শিক্ষার্থীর জোড়ার মধ্যে আমরা দুইটা ভুল পেয়েছি, একটা ভুল, দুইটা ভুল পেয়েছি। এবার আমরা দ্বিতীয় জোড়ার শিক্ষার্থীর মধ্যে আমরা দেখি, দেখো প্রথমটাই তাদেরটা ভুল, প্রথমটা হচ্ছে -11, এখানে কোনো চলক নেই, এটা ভুল। তারপরে দেখো পরেরটা হচ্ছে 4x + 5y, এটা কিন্তু সঠিক। তারপরটা দেখো 3x + 8y + 2, এটাও কিন্তু চলক রয়েছে, তাহলে এটাও কিন্তু সঠিক। তারপরে দেখো 5y + z, এটাও সঠিক যেহেতু চলক আছে। তারপরে দেখো x + y + z, এটাও সঠিক। তারপরে দেখো -4, এটা কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে ভুল। তারপর যদি আমি দেখাই 4x - 5y, এটাও কিন্তু সঠিক। অতএব যার মধ্যে চলক থাকবে সেটা কিন্তু সঠিক। তারপর বলছে দেখো 2x + y + 1, তাহলে এটাও সঠিক যেহেতু চলক রয়েছে। তারপরে দেখো এটা তো চলক রয়েছে 27x, এটাও সঠিক। তারপরেরটাও কিন্তু চলক রয়েছে সঠিক। তাহলে আমরা এখানে কয়টা ভুল পেলাম, আমরা দ্বিতীয় জায়গাতেও দ্বিতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা ভুল পেলাম। তাহলে প্রথম জোড়া শিক্ষার্থীদের কাছে দুইটা ভুল পেয়েছি, আর দ্বিতীয় জোড়া শিক্ষার্থীদের মধ্যে দুইটা ভুল পেয়েছি। তাহলে বোঝা গেল কি যে তারা সমান সমান ভুল করেছে। অর্থাৎ আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি নিচে চলে যাব। নিচে কি আছে আমি এবার একটু এটাকে জুম আউট করে নেই। দেখো নিচে কি আছে, নিচে এবার আছে যে একক কাজ। আমরা এতক্ষণ কিন্তু জোড়ায় জোড়ায় কাজটা দেখলাম, এখন হচ্ছে একক কাজ। এখানে বলছে কি দেখো নিচের ছকের প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। দেখো নিচে আমাদের কিছু বর্ণনা দিয়ে দিছে, সে বর্ণনার দিয়ে আমরা কি করব, এই বীজগাণিতিক রাশিগুলোকে আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে কিন্তু আমরা এটাকে প্রকাশ করব। তো দেখি আমরা কি দেওয়া আছে। দেখো এখানে বলছে ক্রমিক নং মানে আমরা কি সেটা আমরা জানি যে 1 2 3 4 মানে নম্বর দেওয়া, এটা হচ্ছে ক্রমিক নং। বর্ণনা, তারপরে দেখো বীজগাণিতিক রাশি তুমি তৈরি করবে সেটা। যৌক্তিক ব্যাখ্যা, তুমি যে বীজগাণিতিক রাশিটা তৈরি করলে এটার মধ্যে তোমার কতটা যৌক্তিক আছে সেটা তোমাকে দেখাতে হবে। তো দেখো আমরা একটু যাই, এখানে প্রথম বর্ণনা দিয়ে আমরা দেখি। এখানে বলছে দেখো তোমার বয়স তুমি জানো, বলছে তোমার বয়সটা তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। একটা কথা মনে রাখবা, তোমার বয়স মনে করো তোমার বয়স তুমি জানো, মনে করো তোমার বয়সটা x, মনে করো কি তোমার বয়স হচ্ছে
এক্স। এবার বলছে কি দেখো যে তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ, অর্থাৎ তোমার বয়স যা তার 4 গুণ হচ্ছে তোমার মায়ের বয়স। তাহলে মনে করো 4 মানে তোমার বয়স হচ্ছে এক্স, তো 4 গুণ এক্স, তাহলে কত হয় বলো তো 4x হয়, তাই না? 4x হয়, তাহলে 4x পাইলাম তোমার মায়ের বয়স। তারপরে বলছে কি দেখো 4 গুণ থেকে 2 বছর বেশি, তাহলে বেশি মানে যোগ, তাহলে আমরা এখানে যোগ দিব 2 দিব, অথবা আমরা বুঝলাম কি 4x প্লাস 2। অর্থাৎ দেখো এই জায়গাতে আমি লিখছি যে ধরি আমার বয়স x বছর, তাহলে মায়ের বয়স 4x প্লাস 2 বছর। তাহলে আমি আশা করি তোমরা এই প্রথমটা বুঝতে পেরেছো। তারপর দ্বিতীয়টার মধ্যে দিয়ে আমি যাই। তারপর এই জায়গাতে দেখো যৌক্তিকটা একটু আমি তোমাদেরকে দেখাই। বলছে কি দেখো এটি একটি বীজগাণিতিক রাশি কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। দেখো এটা বীজগাণিতিক রাশি কিভাবে বুঝলাম, কারণ এখানের মধ্যে একটা চলক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওই যে 4x আছে, চলক আছে, তাই জন্য এটা একটা কি, এটা একটা বীজগাণিতিক রাশি। যদি এখানে চলক না থাকতো তাহলে কিন্তু এটা বীজগাণিতিক রাশি হতো না, এটা সেটা পাটিগণিতিক রাশি হইতো। ঠিক আছে, তো এবার আমরা 2 নম্বরটা একটু দেখাই। 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে যে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষায় 30 টাকা কম, মানে 1 কেজি ডালের মূল্য থেকে 30 টাকা কম হচ্ছে 1 কেজি চালের মূল্য। অর্থাৎ 1 কেজি ডালের মূল্য যত, তার চেয়ে 30 টাকা কম হচ্ছে কি 1 কেজি চালের মূল্য। তাহলে 1 কেজি ডালের মূল্য কত আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা এটা জানি যে ডালের মূল্য থেকে 30 টাকা কম হবে চালের মূল্য। তাহলে আমরা এই জন্য লিখছি যে মনে করি 1 কেজি ডালের মূল্য x টাকা, যেহেতু আমরা ডালের মূল্যটা জানি না, তাহলে মনে করি 1 কেজি চালের মূল্য ডালের মূল্য কত x টাকা। তো যেহেতু আমাদেরকে বলছে 1 কেজি চালের মূল্য ডালের মূল্য থেকে 30 টাকা কম, তো আমরা যেহেতু ডালের মূল্য x ধরছি, তাহলে x থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা চালের মূল্য পেয়ে যাব। এজন্য আমরা লিখতে পারি যে 1 কেজি ডালের মূল্য হচ্ছে x টাকা। অতএব এখানে তোমরা অতএব দিবা, হ্যাঁ, অতএব 1 কেজি চালের মূল্য হচ্ছে সমান সমান x মাইনাস 30 টাকা। তা আমরা বিয়োগ করে দিচ্ছি। তারপর দেখো তাহলে এটাও একটা বীজগণিতিক রাশি। কেন বলো তো, এখানে কিন্তু একটা চলক আছে x, এর জন্য আমরা লিখছি যে এটি একটি বীজগণিতিক রাশি কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। তারপর যদি আমরা 3 নম্বরে চলে যাই, একটু নিচে যাই, নিচে আমাদেরকে কি বলা হয়েছে দেখো। দেখো নিচে আমাদেরকে বলা হয়েছে, আমি একটু দেখাই, নিচে 3 নম্বরের দিকে একটু তাকাও। এখানে বলছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। তাহলে দেখো শিলার বাবার বর্তমান বয়স হচ্ছে শিলার যত বয়স তার 4 গুণ বয়স হচ্ছে শিলার বাবার বর্তমান বয়স। তারপর বলছে দেখো শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। কি বুঝলাম আমরা? এখানে বলছে যে শিলার বাবার বয়স হচ্ছে, শিলার বাবার বর্তমান বয়স হচ্ছে শিলার 4 গুণ। আর বলছে কি শিলার দাদার বয়স হচ্ছে শিলার বাবা এবং শিলার বয়সে মিলে যত বয়স হয় তার থেকে 15 বছর বেশি, এই কথাটা বলছে। তা আমাদের এরকম মনে করো শিলার বয়স হচ্ছে x বছর মনে করো, এবার তাহলে বাবার বয়স কত হবে, যেহেতু 4 গুণ তাহলে গুণ 4 হবে, তাহলে গুণ 4, আমি 4 গুণ 4 দিলাম, তাহলে কত বাবার বয়স হচ্ছে 4x গুণ, তাহলে 4x বছর হচ্ছে বাবার বর্তমান বয়স। তাহলে দেখো শিলার বয়স ছিল x বছর, হ্যাঁ, তাহলে বাবার বয়স কত শিলার বয়সের 4 গুণ, তাহলে আমরা তার সাথে 4 গুণ করলাম, তো 4 গুণ করলে হয়তো দেখো 4 আর x যদি আমরা গুণ করি তাহলে 4x হয়, তো 4x হয়। এবার দেখো এখানে বলছে যে দাদার বয়স কি শিলার এবং তার বাবার বয়সের সমষ্টির সাথে কত, সমষ্টির হওয়ার পর তারও 15 বছর বেশি। তাহলে দেখো তাহলে আমরা শিলার বয়স পেলাম কত x বছর, সমষ্টি মানে যোগ। তারপর দেখো তাহলে শিলার বাবার বয়স পেলাম হচ্ছে 4x বছর। তারপর দেখো এই যে এইটা, তারপর বলছে কি তার চেয়ে আরও 15 বেশি, তাহলে বেশি মানে যোগ, তাহলে প্লাস 15। ঠিক আছে, তাহলে এটাতে আমরা ক্যালকুলেশন করি, আমরা কত পাই দেখো, এখানে আমরা পাই হচ্ছে তোমার এখানে 4x আছে আর এখানে x আছে, তাহলে 4টা x আর একটা x আছে 5টা x, তারপরে দেখো প্লাস 15 তাহলে এই হচ্ছে আমরা পাই। তো আমি তোমাদের সুবিধার্থে নিচে উপরে করে দিয়েছি। দেখো মনে করি শিলার বর্তমান বয়স x বছর, শিলার বাবার বর্তমান বয়স 4x বছর, যেহেতু শিলার থেকে 4 গুণ বেশি। তারপর বলছে কি শিলার দাদার বর্তমান বয়স হবে কি বলতো, যেহেতু শিলা এবং তার বাবার বয়সের সমষ্টির সাথে 15 যোগ, সেই জন্য দেখো শিলার বয়স ছিল x বছর প্লাস বাবার বয়স ছিল 4x বছর, তাহলে এটা সমষ্টি আমরা বের করছি প্লাস 15 বছর। তো আমরা যেটা ক্যালকুলেশন করি দেখো, আমি নিচে করে দিয়েছিলাম এটা, তারপর নিচে 4x আর x দিয়ে আমরা যোগ করি তাহলে 5x হয় প্লাস 15 দেখো এটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। আর এখানে বলছে কি যৌক্তিকের যদি আমরা যাই, এখানে বলছে যে এটি একটি বীজগাণিতিক রাশি কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু চলক দেখেছি x, অতএব এটা একটা বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা 3 নম্বরটাও বুঝতে পেরেছো এবং আমি তোমাদের 4 নম্বরে চলে যাব। দেখো 4 নম্বরে আমাদের কি আছে একটু খেয়াল করো। এখানে 4 নম্বরে বলা হয়েছে দেখো যে প্রতিটি বাক্সে 50টি করে আপেল
থাকলে মোট আপেল সংখ্যা। তাহলে এখানে আমরা বাক্স দেখতেছি একটা, দুইটা বাক্স, তাই না? আমরা দুইটা বাক্স দেখতেছি। তাহলে এখানে বলছে প্রতিটি বাক্সে মানে একটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেলের সংখ্যা কত। তা আমরা এভাবে যদি হিসাব করি যে একটা বাক্সে যদি 50টা আপেল থাকে, এখানে বাক্স হচ্ছে দুইটা, আমরা গুণ 2 দিই, তাহলে কিন্তু আমরা 50 দুগুণে 100 পাই। কত পাই বলো তো? 50 দুগুণে কিন্তু আমরা 100 আপেল হিসাবে এভাবে করতে পারি। তো এই জন্য আমি এখানে লিখছি, দেখো দেওয়া আছে একটি বাক্সের আপেল সংখ্যা হচ্ছে 50টি। এখানে কিন্তু প্রতিটি বাক্স মানে একটি বাক্স, তো দেওয়া আছে কি একটি বাক্সের আপেল সংখ্যা হচ্ছে 50টি। অতএব তোমরা অতএব দিবা, এটা তোমরা নিচে নিচে লিখবা। আমি কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমি এভাবে লিখছি। তারপর লিখবো অতএব দুটি বাক্সের আপেল, আমি যেমন দিয়েছিলাম যে 50 গুণ 2, তোমরা এটা দেওয়ার পর গুণ করলে হবে 100টি আপেল। তো দেখো এটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে আমরা দেই, এটি একটি পাটিগণিতীয় রাশি, কারণ কোনো চলক ব্যবহার করা হয়নি। দেখো এখানে কোনো এক্স ওয়াই জেড এরকম কোনো চলক ব্যবহার করা হয়নি, এই জন্য এটা হচ্ছে একটা পাটিগণিতীয় রাশি। আশা করি তোমরা 4 নম্বরটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 5 নম্বরটা চলে যাই। 5 নম্বরে কি বলা হয়েছে, আমি কিন্তু তোমাদের বইয়ের যে গ্যাপ স্থানগুলো ছিল আমি সেখানেই কিন্তু তোমাদের এগুলো সমাধান করে দিয়েছি। আমি দ্বিতীয় পেজে আর যাইনি। দেখো এগুলো কিন্তু আমার হাতে সমাধান করা, প্রত্যেকটা এগুলো আমার হাতে সমাধান করা এখানে। অর্থাৎ এখানে কিন্তু আমি যাতে করে তোমাদের দ্বিতীয় কোনো পাতাতে না যাইতে হয়, আমি সরাসরি এখানে এই জায়গাতেই সমাধান করে দিয়েছি তোমাদের এই গ্যাপটাতে। তারপর কি বলছে আমাদেরকে, দেখো যে কোনো এক সড়কে বাসের প্রতি ঘন্টা বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। তাহলে বাসের বলছে কি কোনো মহাসড়কে বাসের প্রতি ঘন্টার বেগ মানে প্রতি ঘন্টায় বাস যতটুকু যায়, একটা ট্রাক যতটুকু যায় তার চেয়ে 12 কিলোমিটার বেশি যায় হচ্ছে বাস। ঠিক আছে, এই কথাটা বলছে। তো আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। তবে যেমন লিখছি, মনে করি বাসের বেগ হচ্ছে x কিলোমিটার আর ট্রাকের বেগ হচ্ছে x মাইনাস 12 কিলোমিটার। কেন মাইনাস হলো বলো তো? কারণ ট্রাকের বেগ থেকে মানে বাসের বেগ থেকে ট্রাকের বেগ হচ্ছে 12 কিলোমিটার কম। এই জন্য ট্রাকের বেগ যেহেতু বাসের বেগ 12 কিলোমিটার বেশি প্রতি ঘন্টায়, তাহলে ট্রাকেরটা অবশ্যই কমে যাবে। এই জন্য ট্রাকের বেগ হচ্ছে x মাইনাস 12 কিলোমিটার ঘন্টায়। দেখো এই জায়গাতে আমরা যদি যৌক্তিকটা দেখাই, তাহলে এখানে বলছে এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এত চলক ব্যবহার করা হয়েছে। দেখো এখানে x একটা চলক, এই জন্য আমরা বুঝতে পারছি এখানে চলক ব্যবহার করা হয়েছে। দেখো এখানেও চলক। এবার দেখো আমরা যদি পরেরটায় যাই, আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করো। তো দেখো একটি সংখ্যার 4 গুণ, তো একটি সংখ্যা কি আমরা সেটা জানি না, অপর সংখ্যা কি তাও আমরা জানি না। তো আমরা যদি মনে করি একটি সংখ্যা হচ্ছে x, ঠিক আছে, তাহলে বলছে কি একটি সংখ্যার কয় গুণ, একটি সংখ্যার হচ্ছে 4 গুণ। তাহলে আমরা এখানে গুণ 4 দেই, তাহলে কত হয়? দেখো আমরা যদি এখানে গুণ 4 দিই তাহলে হয় 4x। ঠিক আছে, তারপর দেখো বলছে অপর সংখ্যার 3 গুণ। তো অপর সংখ্যা আমরা জানি না, তো আমরা ধরলাম অপর সংখ্যা হচ্ছে y, মনে করে আমরা ধরলাম অপর সংখ্যা y, এদিকে ধরি y। তারপর দেখো অপর সংখ্যা যদি y হয় তাহলে তার সাথে 3 গুণ, তাহলে গুণ 3, তো দেখো 3y হয়, গুণ করলে আমরা 3y পাই। এবার দেখো এখানে বলছে কি যে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে আমরা কি করব 4x মাইনাস 3y, এই আমাদের হয়ে গেছে। তো দেখো আমি যেটা তোমাদের এখানে করে দিয়েছি, যে মনে করি একটি সংখ্যা, আমি একটু কেটে দেই তাহলে বুঝবে না। এখানে দেখো আমি জায়গাতে তোমাদের করে দিয়েছি যে মনে করি একটি সংখ্যা y অপর একটি সংখ্যা z, হ্যাঁ, তাহলে নির্ণয় সংখ্যা হবে, যেহেতু প্রথম সংখ্যা একটি সংখ্যার সাথে 4 গুণ, তাহলে 4x 4y, যেহেতু আমি প্রথম একটি সংখ্যা y ধরেছি তাহলে 4y, তারপর হচ্ছে বিয়োগ বলছে তাই জন্য বিয়োগ দিয়েছি। তারপর বলছে অপর সংখ্যার 3 গুণ, অপর সংখ্যা আমি ধরেছি এখানে z, তাহলে z এর সাথে 3 গুণ করলে 3z হয়, তো আমরা এটা করে দিয়েছি। তারপর দেখো এই জায়গাতে যৌক্তিকের দিকে তাকাই, এখানে বলছে এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। দেখো এখানে y একটা চলক, z একটা চলক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এটা দেখাবো। এখানে কি বলছে দেখো, নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্লাইন তৈরি করবে। দেখো এখানে সে কতটুকু পানি মিশাবে, কতটুকু গুড় মিশাবে, কতটুকু লবণ মিশাবে, এখানে কিন্তু দেওয়া নাই। তো আমরা এটাকে ধরে নিতে হবে, তো জন্য আমরা লিখবো মনে করি, হ্যাঁ, আমি একটু কেটে দিই এই জায়গাতে। এবার আমি তোমাদেরকে আবার দেখাই, আমি এই জায়গাতে কি লিখবো, যে মনে করি খাবার স্লাইনের পানি দরকার হবে x গ্রাম, যেহেতু এখানে কোনো কিছু আমাদের পরিমাণ দেওয়া হয়নি, তো আমরা লিখবো কি মনে করি খাবার স্লাইনে পানি দরকার হবে x গ্রাম, লবণ দরকার হবে y গ্রাম, গুড় দরকার হবে z গ্রাম, আমরা ধরে নিয়েছি। তো আমাদেরকে বলা হয়েছে যে স্লাইনটা বানাইতে
কি কি মানে এইগুলা কি পরিমাণে লাগবে সেটা আমাদেরকে বলা হয়েছে। তো আমরা লিখছি মোট লাগবে কি, তো মোট লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গ্রাম, মোট লাগবে এটা। তারপরে দেখা বলছে যদি আমরা যৌক্তিকে যাই যে এটি একটি বীজগাণিতিক রাশি, কেন সেটা হচ্ছে এখানে দেখো চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, অতএব এগুলো হচ্ছে চলক রয়েছে, এই জন্য এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। তারপর যদি আমি দেখো এর পরেরটায় যাই, আমাদেরকে কি বলছে দেখো 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম কত। তাহলে মোট দাম, তাহলে দেখো 10টি খাতা আমাদের একটি খাতার দাম কত সেটা বলেনি, 5টি কলম আমাদের একটা কলমের দাম কত সেটা বলেনি, 3টি পেন্সিল একটা পেন্সিলের দাম কত বলেনি। কারণ আমরা জানি যে একটা পেন্সিলের দাম, একটি কলমের দাম, একটি খাতার দাম যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যে কোনো অঙ্কের খাতার দাম, কলমের দাম, পেন্সিলের দাম বের করতে পারি। তো যেহেতু এখানে দেওয়া নেই তাহলে আমরা ধরে নিতে হবে যে মনে করি একটি খাতার দাম এত, একটি কলমের দাম এত, একটি পেন্সিলের দাম এত, এটা ধরে নিতে হবে। দেখো আমি এখানে তোমাদের করে দিয়েছি যে মনে করি একটি খাতার দাম হচ্ছে পি টাকা, মনে করে নিচ্ছি, অর্থাৎ তাহলে আমাদের খাতা হচ্ছে 10টি, অর্থাৎ 10টি খাতার দাম হচ্ছে পি গুণ 10, ঠিক আছে, পি গুণ 10, তাহলে গুণ 2p আর গুণ 10 করি তাহলে কত হয়, 10p হয়, মানে 10p হয়। তারপরে দেখো 5টি কলম, তো আমরা লিখে নিচ্ছি যে একটি কলমের দাম কিউ টাকা, অতএব 5টি কলমের দাম 5 গুণ কিউ, অর্থাৎ 5 গুণ কিউ, গুণ করলে আমরা 5 কিউ পাই। তারপরে দেখো আমি 3 নম্বরে ধরে নিয়েছি যে 3টি পেন্সিল, তবে একটি পেন্সিলের দাম আর টাকা, যেহেতু পেন্সিল 3টা, অর্থাৎ 3টি পেন্সিলের দাম কত, 3 গুণ আর, তাহলে আমরা গুণ করলে 3r পাই, ঠিক আছে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আর এটার দিকে যদি আমরা তাকাই, এটিও একটি বীজগাণিতিক রাশি, কারণ এতে চলক ব্যবহার করা হয়েছে। দেখো এখানে পি কিউ, তারপর হচ্ছে আর, এগুলো হচ্ছে চলক, এখানে চলক ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর দিয়ে আমি একটু নিচে যাই, দেখো নিচে আমাদের একদম লাস্ট ফিনিশিং যেটা, এখানে দিয়ে আমরা যাই, এখানে কি বলছে দেখো, আমেনার কাছে কিছু চকলেট আছে, আমেনা একজনের নাম, তার কাছে কিছু চকলেট আছে, হ্যাঁ। তারপর বলছে কি লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। দেখো আমেনার কতটা চকলেট আছে আমাদেরকে কিছু বলে নাই, আমাদেরকে শুধু বলছে যে আমেনার কাছে কিছু চকলেট আছে, কিছু মানে কতটা সেটা আমাদেরকে কিন্তু বলে নাই। তো আমাদেরকে বলছে কি যে আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। তাহলে আমেনারটা আমরা জানি না, আমরা ধরে নিতে হবে। তারপর বলছে কি দেখো যে লিটনের কাছে আছে 60টি চকলেট, হ্যাঁ, 3 জনের কাছে মোট কতটি চকলেট আছে। তো দেখো এই জায়গাতে পিটনের হবে না, এখানে লিটনের হবে। তো এই জন্য আমরা এখানে তোমরা লিখবা লিটনের কাছে আসে 60টি চকলেট, যেটা আমরা এখানে পেয়েছি 60টি চকলেট। তারপর দেখো মনে করি আমেনার কাছে আছে পিটি চকলেট, যেহেতু আমেনার চকলেটের কথা কিন্তু এখানে বলেনি, তাহলে আমরা মনে করে নিতে হবে যে আমেনার কাছে আছে পিটি চকলেট। তো আমেনার কাছে যদি পিটি চকলেট আছে, তাহলে লিয়ানার কাছে হচ্ছে তার চেয়ে 5টি বেশি, তাহলে কি হবে, আমেনার সাথে যে পি, তাহলে আমরা লিখবো কি, অর্থাৎ লিয়ানের কাছে আছে পি প্লাস 5টি। কেন প্লাস 5 হলো, কারণ 5টি বেশি আছে আমেনার থেকে। তারপর 3 জনের কাছে মোট চকলেট আছে, দেখো তাহলে এখানে আমেনার কাছে ছিল পিটি, এই যে পি, তারপরে দেখো লিয়ানের কাছে ছিল হচ্ছে পি প্লাস 5, দেখো এই পি প্লাস 5, তারপরে দেখো প্লাস লিটনের কাছে ছিল 60টি, তো এই জন্য প্লাস 7। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, পি আর একটা পি আর একটা পি, 2টা পি, অর্থাৎ 2p হয়। তারপরে দেখো 5 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে 12 হয়। তো দেখো আমাদের মোট চকলেট হচ্ছে 2p প্লাস 12টি চকলেট। আর এটা যৌক্তিকে যদি আমরা যাই, তো সেটা হচ্ছে এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এত চলক ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।